4 দশক আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে পথ ফিরে পায় বাংলাদেশ। আর কেউ মুছতে পারবে না ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা রাখা হয়েছে থানায়, গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পোশাক কারখানা থেকে কেনা হয়েছে করোনা পরীক্ষার কিট সহ 9 কোটি টাকার সুরক্ষা সামগ্রী। নিজের পছন্দের প্রতিষ্ঠান থেকে কোনো কার্যাদেশ, ব্যাংক গ্যারান্টি ও চুক্তি ছাড়াই এসব সামগ্রী কিনেছেন কেন্দ্রীয় ঔষধাগার পরিচালক। সদ্য লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানটি থেকে এ ধরনের স্পর্শকাতর মেডিকেল সামগ্রী কেনা ঝুঁকিপূর্ণ বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শাকির আহমেদের রিপোর্ট। দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা করে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। প্রতিষ্ঠানটির পরিচালক আবু হেনা মোর্শেদ জামান কার্যাদেশ ও ব্যাংক গ্যারান্টি ছাড়াই করোনা পরীক্ষার 1 লাখ আরটিপিসিআর কিট সহ মোট 9 কোটি টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কিনেছেন নিজের পছন্দের প্রতিষ্ঠানের কাছ থেকে। অভিযোগ আছে, সদ্য লাইসেন্সপ্রাপ্ত জিএস বায়োটেকের করোনার কিটের রিএজেন্ট নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই। অভিযোগের সত্যতা যাচাইয়ে নারায়ণগঞ্জে সময় সংবাদ। সিএমএসডিতে প্রদত্ত জিএস বায়োটেকের ঠিকানা ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারিতে এসে দেখা যায় জিএস মূলত একটি গার্মেন্টস প্রতিষ্ঠান। সিএমএসডি পরিচালকের সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে এই গার্মেন্টস প্রতিষ্ঠানটি করোনা পরীক্ষার কিট সহ স্পর্শকাতর মেডিকেল সুরক্ষা সামগ্রী সরবরাহ করছে। জিএস বায়োটেক কোনটা? জিএস বায়োটেক আমরা জানি না। আচ্ছা, এটা হলো জিএস গার্মেন্টস লিমিটেড। আচ্ছা, সৈকত সাহেবকে? সৈকত সাহেব এই গার্মেন্টসের এমডি। কিট আমদানির অনাপত্তিপত্র চীনের সানশিউর কোম্পানির নামে। তাদের কাছ থেকে না এনে তৃতীয় পক্ষের কাছ থেকে এগুলো দেশে আনা হয়েছে। কেনাকাটায় অনিয়মের বিষয়ে জানতে সিএমএসডিতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং থাকার অজুহাত দিয়ে পরিচালক কথা বলতে রাজি হননি। আমরা একটু পরিচালক সাহেবের সাথে একটু কথা বলবো। প্রথমবার তো আপনাদের সাক্ষাৎকারের কথা বলছি, দ্বিতীয়বার আবার কি বলছেন উনি? নিষেধ করছেন, কর্তৃপক্ষ পারমিশন দিলে যেতে পারবে। তবে সিএমএসডি উপপরিচালক ডাক্তার তৌহিদ আহমদ বলছেন, এসব কিট সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হয়ে থাকতে পারে। অভিজ্ঞতাহীন এসব প্রতিষ্ঠান থেকে কিটের মতো স্পর্শকাতর মেডিকেল সামগ্রী ক্রয়কে ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভবিষ্যতেও যদি এরকম নিম্নমানের জিনিসগুলো আছে, ঠিক একইভাবে এগুলো দৃশ্যমান না, সরাসরি আপনি বুঝতে পারবেন না, কিন্তু এতে জীবন হানি হচ্ছে, জীবন রিস্কে যাচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট টিকার প্রতি নির্ভরশীলতায় দেশে টিকাদান কার্যক্রমের লেজে গোবরে অবস্থা বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা যাচাই, কাঁচামালের সহজলভ্যতা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশের ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরুটা ছিল ঈর্ষণীয়। 3 মাস বাদে অবস্থা অনেকটাই বেসামাল। হাতে আছে অক্সফোর্ডের মাত্র কয়েক লাখ ডোজ, চীন থেকে সিনোফার্মের টিকার মজুদ 5 লাখ ডোজ। এছাড়া স্পুটনিক ভি আর ফাইজারের টিকা আসার অপেক্ষায় বাংলাদেশ, যদিও তা কি পরিমাণ মিলবে সেটিও অনিশ্চিত। আর সবচেয়ে বড় চিন্তা অক্সফোর্ডের টিকার অনিশ্চয়তা। পুরো বিষয়টা নিয়ে হতাশা বিশেষজ্ঞদের মাঝে। একটি নির্দিষ্ট উৎসের উপর নির্ভরশীল থাকায় এবং সেটার উপর অনেক বেশি আস্থা করার কারণে বিকল্প উৎসের অনুসন্ধানটা যথেষ্ট মাত্রায় করা হয়নি। এই মুহূর্তে টিকা পেতে উৎপাদন বা রিফিল করার কথা ভাবছে ওষুধ প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত নিতে হলে ভাবতে হবে বারবার। টিকা উৎপাদন শুরু করলে তো শুরুই করলেন, আপনি যদি ফিল ফিনিশে যান, আপনি যদি আজকে শুরু করেন, আপনি 1 মাস পরে থেকেই টিকা হাতে পাবেন। আর যদি আপনি ফুল প্রসিডিউরে যান, তাহলে আপনি যদি আজকে মে মাসে শুরু করেন, আপনি 3 মাস পরেই আপনি টিকা পেতে শুরু করবেন। অতএব এখানে কিন্তু ওই তৈরিটাই কিন্তু ভেবে চিন্তে ভাবিয়া করিও কাজ, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এছাড়া তৃতীয় ধাপে আছে এমন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সম্ভব হলে ট্রায়ালে অংশ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। পথে পথে ভোগান্তি আর করোনার ঝুঁকি নিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ। একমাত্র ভরসা ফেরি। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনোদিন আর কেউ বাংলাদেশের ইতিহাস বিকৃত করতে পারবে না। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। সরকার প্রধান আরও বলেন, 17ই মে অনেক ঝড়ঝাপটা মাথায় নিয়েই তাকে দেশে ফিরতে হয়েছিল। অনেক ঝড় ঝাপটা, অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়, ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। আর আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো সন্দেহ নাই। তবে এসছি তো ঝড় মাথায় নিয়েই। আমি যখন বাবা মা ভাই বোন সব হারিয়ে দেশে এসেছি, গ্রামে গঞ্জে যেখানে গেছি, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক স্নেহ, দোয়া। কাজে আমার মনে হয় ওই শক্তিটাই সবচেয়ে বড় শক্তি ছিল, যে এদের ভাগ্যটা পরিবর্তন করা। তো আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও অন্তত 10 বছর নেতৃত্বে থাকার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, 1981 সালে শেখ হাসিনা দেশে না ফিরলে বাংলাদেশ এতদিনে আইএসআই এর পরামর্শে পরিচালিত হতো। সোমবার বিকেলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় এমন কথাই বলেন নেতারা। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে বাঁচাতেও শেখ হাসিনার কোনো বিকল্প দেখছেন না কেন্দ্রীয় নেতারা। 75 থেকে 81 সাল কোন দেশে, এই দেশে কোনো গণতন্ত্র ছিল না। হেফাজতে ইসলামী বুঝতে পারছে যে আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আর কোনো বাহাদুরি নাই, এখন সেটা হারে হারে টের পাচ্ছে যে কি ভুলটা না করছি। জিয়াউর রহমানের হত্যার তিনি প্রথম প্রতিবাদ করলেন আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যদি 81 সালের 17 মে বাংলাদেশে প্রত্যাবর্তন না করতেন, হয়তো বাংলাদেশ নামে একটা দেশ থাকতো, আইএসআই এর প্রেসক্রিপশন অনুযায়ী এই বাংলাদেশ পরিচালিত হতো। যারা সাম্প্রদায়িক শক্তির জাগরণ ঘটিয়ে যারা রাজনৈতিক ফায়দা লড়তে চায়, সেই অপশক্তি অপরাজনীতিবিদদের হাতে কি আমাদের বাংলাদেশ ছেড়ে যেতে পারি? আরো অন্তত 10টি বছর, অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি হিসাবে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে চাই। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2064 থেকে $2227 উন্নীত হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন দিনে এটি হচ্ছে জাতির জন্য একটি সুখবর। খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার আমরা চাই। আজকে এই 17 মে আওয়ামী পরিবারের একটা সদস্য বেঁচে থাকতে শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা হতে দেব না। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। এর আগে সচিবালয়ে 5 ঘন্টা আটকে রেখে রোজিনা ইসলামকে পুলিশে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার দুপুর থেকে রাত 8:30 পর্যন্ত মন্ত্রণালয়ে আটকে রাখা হয় তাকে। পরিবারের সদস্যদের অভিযোগ, মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন করায় পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে। এ ঘটনায় থানার সামনে বিক্ষোভ করেন বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার খবরে বিক্ষোভে ফেটে পড়েন শাহবাগ থানার সামনে অপেক্ষমান সাংবাদিকরা। এ সময় স্লোগান আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো থানা এলাকা। পুলিশ সদস্য এসে বললেন যে উনি আবার সেন্সলেস হয়ে গিয়েছেন। তখন তার পেছন পেছন আমরা কয়েকজন ভিতরে যাই, খুব পুলিশের বাধা সত্ত্বেও, এবং যে দেখি যে উনি মাটিতে পড়ে আছেন। তিনি কিছু কাগজ সংগ্রহ করেছেন, সেটির কোনো প্রমাণ আছে কিনা সেটি তখন তার উত্তর তিনি দিতে পারেননি, বলেছেন সেখানে সাক্ষী আছে। পরে রাত 8:30টার দিকে শাহবাগ থানা পুলিশের হাতে রোজিনা ইসলামকে হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর তাকে নিয়ে আসা হয় শাহবাগ থানায়। রাত 12টার দিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর 16, তারিখ 17/5/2021।
বিভিন্ন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পরিকল্পিতভাবে রোজিনা ইসলামকে ফাঁদে ফেলা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তার সোর্সের কাছে সে কিছু মানে ডকুমেন্টস আনার জন্য যায়। কনস্টেবল মিজান কিশোরগঞ্জে সে আমার আপুর সাথে খুব মিসবিহেভ করছে এবং তাকে গায়ে হাত দিতে চাইছে, তার মোবাইল নিয়ে নিছে। এখন তারা মিথ্যা অপপ্রচার করতেছে। তারা আমার বোনের ব্যাগের ভিতরে কিছু কাগজ ঢুকিয়ে দিছে, দিয়ে বলছে যে এগুলো আপনিই করছেন। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইনিভাবে মামলা লড়ার কথা জানিয়েছে প্রথম আলো। আমাদের এখানে তো এটা তো বহুদিন ধরে কথা হচ্ছে, নানা রকমের অ্যাক্ট হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে, নানা রকম অ্যাক্ট হয়েছে, সাংবাদিকদের জায়গা পরিসর কমে আসছে। আপনারা দেখবেন পত্রিকার দিকে তাকালে, সংবাদ মাধ্যমের দিকে তাকালে যে যেই স্বাধীন সাংবাদিকতা করার জায়গাটা অনেক কমে এসছে, অনুসন্ধানী সাংবাদিকতা করার ক্ষেত্রটা অনেক কমে এসছে। আপনারা দেখবেন সংখ্যাও কমে এসছে। তিনি আমাদের অনেকগুলো ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে আসছেন এবং স্বাস্থ্যখাত নিয়েও তার সম্প্রতি কতগুলো রিপোর্ট সারা বাংলাদেশে ব্যাপক আলোচিত হয়েছে। এগুলি কিন্তু সরকারকে সাহায্য করে। রাতে থানায় আসেন বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বলেন, স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতেই সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমি মনে করি এটা সিম্পল হয়রানিমূলক এবং সাংবাদিকতাকে আপনার এই যেন সাংবাদিকরা যেন অবাধ তথ্য প্রবাহ না করতে পারে। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। এটা কিন্তু রোজিনা ইসলামকে বলা হচ্ছে না, এটা পুরো সাংবাদিক সমাজকে বলা হচ্ছে। এটা আমাদের উপরে একটা বড় থ্রেট। আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং সেই পথে যাব। আমাদের যদি কঠিন পথে ঠেলে দেওয়া হয়, আমরা কঠিন পথে যাব। আমরা রোজিনার সাথে কারাবরণ করব। রাত 1টার দিকে রোজিনা ইসলামকে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগ থানার সামনে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিয়া, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম, তাকে থানায় আনা হয়েছে 8:30টার সময় এবং তখন থেকে এখন পর্যন্ত প্রায় 5 ঘন্টা প্রায় হয়ে গেল থানা হেফাজতে কিন্তু আছে পুলিশের কাছে। এবং এখানে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কিন্তু এখানে বিক্ষোভ করছে যেন তার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে সেখান থেকে যেন তাকে মুক্তি দেওয়া হয়। এবং আরেকটা বিষয় যেহেতু মামলা দায়ের হয়েছে এবং এখানে তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলায়, সেক্ষেত্রে পুলিশ কাস্টডিতে, পুলিশের হেফাজতেই কিন্তু থাকবে সেই অনুযায়ী। তো আরেকটা বিষয় যে তার পরিবারের সঙ্গে রোজিনা ইসলামকে মাত্র একবার দেখা করতে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকেও কিন্তু যেটা বলা হয়েছে যে তার শারীরিক অবস্থা কিন্তু খুবই খারাপ এবং তাকে যে দীর্ঘ সময় সচিবালয়ে আটকে রেখে তাকে নির্যাতন করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তার ফলে কিন্তু আরও তার এমনিতেই শারীরিক অবস্থা কন্ডিশন খারাপ ছিল, তাতে এখন আরও বেশি খারাপ হয়ে গেছে। এবং তার পরিবারের সদস্য, তার স্বামী এবং তার বোন আছেন এবং তারা যেটা বলছেন যে এই অবস্থায় কিন্তু তার এভাবে আটকে রাখা হলে, তার যে কোনো পরিস্থিতি হলে সেটার দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে এবং তারা বিক্ষোভ করছেন। এবং আরেকটা বিষয় যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তার শারীরিক অবস্থার বিবেচনায় ডাক্তারের চেক আপ করানোর বিষয় এবং তারাও আরেকটা বিষয় যে তারা এখানে থানায় ডাক্তার এনে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যেন চিকিৎসা করানো হয় বা তার শারীরিক অবস্থা বিবেচনায় যেন ব্যবস্থা নেওয়া হয়। তো এখনো পর্যন্ত এইভাবেই চলছে। নিয়ম অনুযায়ী হচ্ছে যে আটকের বা গ্রেফতারের 24 ঘন্টা পর থানা থেকে কোর্টে প্রডিউস করার নিয়ম রয়েছে, সেই হিসাবে কিন্তু এখনো এখানেই থাকবে। তো কি অবস্থা সেটা আমরা পরবর্তীতে আরো জানাবো। এখন পর্যন্ত এখনো বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে বিক্ষোভ করছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। শাহবাগ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সাদিকুর রহমান। ঈদের পর ফিরতি যাত্রার দ্বিতীয় দিনেও ঢাকামুখী মানুষের ঢল নামে। সোমবার সকাল থেকেই ঘাট এলাকায় দেখা যায় উপচে পড়া ভিড়। পরিবহন সংকট আর বাড়তি ভাড়ার ভোগান্তি সয়ে কর্মস্থলে ফিরছেন সবাই। এদিকে যাত্রী চাপ সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ভোর না হতেই হাজার হাজার মানুষ আসতে থাকেন ঘাট এলাকায়। মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা হেঁটে যে যেভাবে পারছেন নদী পারাপারের জন্য ভিড় করছেন।
ফেরি পর্যাপ্ত থাকলেও ছোট বড় যানবাহন আর যাত্রী চাপে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষগুলোকে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে নগরীতে। সরকার যে জন্য করতেছে কিন্তু তার চেয়ে তো বেশি সমস্যা হইতেছে। আর এখানে মোটরসাইকেল ভাড়া নিতেছে 50 টাকা করে আলাদা, নেওয়ার পরে আবার ফেরি ভাড়া 25 টাকা নিতেছে। এরকম পরিস্থিতিতে ভাই খুবই কষ্ট। তারপরে কর্মসংস্থানে যাচ্ছি, 500 টাকার ভাড়া দেওয়া হইতেছে 1000-1200 টাকা এরকম দিয়ে পর্যন্ত আসা হয়েছে। তারপর আরো সামনের পত্র রয়ে গেছে। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় কড়া নজরদারি রয়েছে পুলিশের। পল্টন থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে আমরা ফোর্স ডিপ্লয়মেন্ট করে দিয়েছি, যাতে কোথাও কোনো ধরনের সিচুয়েশন তৈরি না হয়, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এদিকে লকডাউন উপেক্ষা করে ভোলা লক্ষ্মীপুর রুটে সোমবার সকাল থেকেই ট্রলার, স্পিডবোট ও ফেরিতে মেঘনা নদী পাড়ি দিতে দেখা যায় হাজার হাজার মানুষকে। প্রতিটি ট্রলার ও ফেরিতেই ছিল ধারণ ক্ষমতার বেশি যাত্রী। অন্যদিকে মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। নিষেধাজ্ঞা না মেনেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তরবঙ্গ থেকে ঢাকায় চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। প্রতিটি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার থেকে গাড়িতে ওই হেমায়তপুর পর্যন্ত, হেমায়তপুর থেকে আবার এই যে ব্রিজ পার হয়ে এখন মিরপুরে যাবো। বাসে ভাড়া নিচ্ছে 1200, এমনি স্বাভাবিক ভাড়া 350-400 টাকা। ভেঙে ভেঙে যাওয়া যে কি কষ্ট, এটা শুধু যাত্রী সাধারণই বুঝতে পারতেছে, কারণ এখান থেকে মনে হয় 5টা বাস চেঞ্জ করছি। পথে পথে নানা ভোগান্তি, গাদাগাদি করে ফেরি পারাপার আর করোনার ঝুঁকি নিয়েই ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরার এই লড়াই। সাদিয়া আফরিন, সময় সংবাদ। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন। তাই ফিরতি যাত্রায় সেই ঝুঁকি আর ভোগান্তি নিয়ে ফিরতে হচ্ছে কর্মজীবী মানুষকে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব জানান, ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে গোটা বিষয়। এদিকে দেশে করোনা ভ্যাকসিনের মজুদ দিয়ে চলবে আর মাত্র 1 সপ্তাহ। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, 25 মে থেকে চীনের টিকার প্রয়োগ শুরু হবে। 14 এপ্রিল থেকে টানা লকডাউনে বন্ধ দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। করোনা সংক্রমণ রোধে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষকে ঠেকাতে বন্ধই থাকে দূরপাল্লার যান। এরপরও ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। গাদাগাদি করে বেশি ভাড়া দিয়ে তারা গেছেন ঈদ করতে। বেড়েছে তাই সংক্রমণের শঙ্কা। একই চিত্র এখন ঢাকা ফেরার সময়। অনেকের ধারণা ছিল ভিড় এড়াতে দূরপাল্লার যান চলাচলের ঘোষণা দেবে সরকার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ করা হয় লকডাউন চলাকালে বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ রাখার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এই বিষয়ে আলোচনার পর সচিব জানান, চলমান লকডাউনের শর্ত অপরিবর্তিত থাকবে। বিবেচনা করা হচ্ছে ভারতের পরিস্থিতি। ইন্ডিয়ার অবস্থাটাও একটু দেখতে হবে। ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমরা এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থাটা নিয়ে। 7 দিন যাক, 7 দিন পর একটা সিনারিও আসবে, তখন দেখা যাবে। এদিকে শেষ হয়ে আসছে দেশে টিকার মজুদ। তাই আপাতত আভাস, ভারতের টিকার দ্বিতীয় ডোজ সবাই পাচ্ছে না। সেকেন্ড ডোজের বিষয় আর হয়তো সপ্তাহ 10 দিন চলতে পারে। 25 বা 26 তারিখ থেকে ওনারা চীনের যে টিকাটা আসবে সেটা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে। টিকার খোঁজে হন্যে হওয়া বাংলাদেশ যোগাযোগ করছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। যেখানে পাওয়া যাবে নেওয়া হবে সেখান থেকেই। শিগগিরই সুখবর আসবে বললেও নির্দিষ্ট কোনো সময় জানাতে পারলেন না মন্ত্রী। শীঘ্রই আসবে, আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছি। যেটা আগে পাবো, যদি 2টা পাই 2টাই নিব। দেশের কোনো প্রতিষ্ঠানকে এখনো টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি জানিয়ে মন্ত্রী আরও বলেন, সব প্রক্রিয়া শেষ করা গেলেও 4-5 মাসের আগে উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। এখনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যশোরে 14 দিনের কোয়ারেন্টাইন শেষে ভারত ফেরত এক দম্পতির শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঝিনাইদহে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত আরও 4 জনের করোনা পজিটিভ এসেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 14 দিন কোয়ারেন্টাইন শেষে বাড়িতে যাওয়ার পর ভারত ফেরত দম্পতির শরীরে করোনা শনাক্ত হয়। তাদের ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। বাসাতেও আইসোলেশনে ছিলেন, তেমন কারোর সাথে ইভেন ওনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে ওনাদের কন্ট্যাক্ট হয়নি। হাসপাতাল আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, ওনারা এখন হাসপাতালে আসেন। সোমবার দুপুরে ঝিনাইদহে কোয়ারেন্টাইনে থাকা 80 জনের নমুনা পরীক্ষা করা হলে 4 জনের ফলাফল পজিটিভ আসে। জেলা প্রশাসক জানান, গত 3 ও 4 মে বেনাপোল সীমান্ত দিয়ে আসা 167 জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। মেয়াদ শেষে পুনরায় নমুনা পরীক্ষায় 4 জনের ফলাফল পজিটিভ আসে। এছাড়া নেগেটিভ ফলাফলের কারণে ছাড়পত্র দেওয়া হয় 23 জনকে। কোভিড টেস্ট করার পরে 2 জনকে পজিটিভ পাওয়া গেছে,
আর অন্য গ্রুপ থেকে আরও 2 জনকে পজিটিভ পাওয়া গেছে। তো আজকে আমাদের 23 জন যাদের 14 দিন অতিবাহিত হয়েছে এবং করোনা নেগেটিভ হয়েছে তাদেরকে আমরা আজকে এখান থেকে অবমুক্ত করলাম। দূতাবাস থেকে ছাড়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে 3 জন নারী সহ 11 জন বাংলাদেশি দেশে ফেরেন। ভারত থেকে আসা এই 11 জনকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে রাখা হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। প্রবাসের সময় আরও থাকছে। ঈদের ছুটি শেষে মঙ্গলবার অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় যোগ দিতে পারছেন না সাকিব ও মুস্তাফিজ। ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইতালিতে। রাজধানী রোম সহ বিভিন্ন শহরে প্রতিবাদে অংশ নেন অসংখ্য মানুষ। যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল সমগ্র বিশ্ব। বাদ যায়নি ইতালিও। শনিবার ইতালির 40টি শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সভা সমাবেশে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত আগ্রাসী হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ফিলিস্তিনিদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি। আরবদের মধ্যে অনৈক্য ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে সহজ করে তুলছে বলে মনে করেন প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া মানুষ। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। আগামী 1 জুন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরছে ইতালি। 3 কোটি নাগরিককে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হলেই সাদা জোনে ফিরবে দেশটি। প্রত্যাহার হচ্ছে মাস্ক ব্যবহারের উপর বিধিনিষেধ। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। রোববার পর্যন্ত ইতালিতে 2,71,00,000-এরও বেশি মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এই সংখ্যা 3 কোটির পূর্ণ হলেই পুরো স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে দেশটি। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 6 কোটি নাগরিকের দেশটিতে আগামী মাস থেকেই মাস্ক ব্যবহারের বাধ্যতামূলক বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। ইতিমধ্যেই বার, রেস্টুরেন্ট সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। 1 জুন থেকে রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়ারও সুযোগ থাকছে। এদিকে দেশটিতে করোনা মোকাবেলায় ভ্যাকসিন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রথমবারের মতো শনি ও রোববার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের জন্য ওপেন ডে কার্যক্রম পরিচালনা করে আশানুরূপ সফলতা পেয়েছে কর্তৃপক্ষ। তবে টিকা গ্রহণে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক অনীহা লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নেন নাই সবাইকে অনুরোধ করব, আপনার নিজের নিরাপত্তার জন্য, আপনার পরিবারের নিরাপত্তার জন্য, আপনার জন্যই আপনি খুব দ্রুত ভ্যাকসিন গ্রহণ করেন। হাজার হাজার মানুষ এখানে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিনের পরেই সার্টিফিকেট দেওয়া হয়। ইতালিতে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। ইতালির সবচেয়ে বড় ভ্যাকসিন সেন্টার এটি, যেখানে 3000-এরও বেশি মানুষ প্রতিদিন ভ্যাকসিন নেবার সুযোগ পান। মধ্যরাত পর্যন্ত চলে ভ্যাকসিন কার্যক্রম। তবে বাংলাদেশিদের সংখ্যা হাতে গোনা কয়েকজন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ঈদের ছুটি শেষে কাল থেকে আনুষ্ঠানিক অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে কোয়ারেন্টাইন পর্ব শেষ না হওয়ায় সেখানে যোগ দিতে পারছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। পেসার রুবেল ও হাসান মাহমুদ ইনজুরিতে থাকায় ক্যাম্পে যোগ দেওয়ার কথা 19 ক্রিকেটারের। লঙ্কানদের বিপক্ষে দিবারাত্রির সিরিজ হওয়ায় অনুশীলনের বড় একটা অংশ হবে ফ্লাড লাইটে। এদিকে সিরিজ সামনে রেখে সোমবার হয়েছে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, এরপর শ্রীলঙ্কা। করোনাকালে ঘরের মাঠে টাইগারদের দ্বিতীয় সিরিজ। তার উপর ম্যাচ 3টি আইসিসির সুপার লিগের অধীনে হওয়ায় পাচ্ছে আলাদা গুরুত্ব। অনুশীলনের ক্ষেত্রেও তাই বাড়তি সতর্ক টিম টাইগার্স। লঙ্কার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ চলাকালেই চলতি মাসের 2 তারিখ থেকে স্কোয়াডের একাংশের ক্রিকেটারদের নিয়ে হোম অফ ক্রিকেটে শুরু হয় বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন। পরে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে যেখানে যোগ দিয়েছিলেন বাকিরাও, যা চলে 10 মে পর্যন্ত। তবে এবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক অনুশীলন। লঙ্কা বাংলা সিরিজের 3টি ম্যাচই হবে ডে নাইট।
তাই তো অনুশীলনের সময়সীমাতেও আসছে পরিবর্তন। বিকেল 4:30 থেকে শুরু হওয়া অনুশীলন চলবে সন্ধ্যা অবধি। ফ্লাডলাইটে ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেবেন তামিম রিয়াদরা। অনুশীলন শেষে বায়োবাবলের ক্যাম্পেও প্রবেশ করবেন ক্রিকেটাররা। তবে আপাতত সেখানে থাকছেন না টাইগারদের দুই প্রধান অস্ত্র সাকিব মোস্তাফিজ। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের 14 দিন শেষ না হওয়ায় এখনও মাঠে ফেরার ছাড়পত্র পাননি এই দুইজন। তবুও হোটেলবন্দি জীবনে নিজেদের ফিট রাখার আপ্রাণ চেষ্টা এই দুই ক্রিকেটারের। কারণ কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার 3 দিনের মধ্যেই তাদের নামতে হবে আন্তর্জাতিক পরীক্ষায়। তাই তো হোটেলের মধ্যেই চলছে ফিটনেস ধরে রাখতে বিশেষ অনুশীলন। ইনজুরিতে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। তাই প্রথম দিনের ক্যাম্পে যোগ দেওয়ার কথা 19 ক্রিকেটারের। 3 দিনের কোয়ারেন্টাইন পর্ব চলছে লঙ্কানদেরও, যা শেষ হবে বুধবার। সেদিনই তারা শুরু করবে মাঠের প্রস্তুতি। 23 মে প্রথম ওয়ানডের আগে 20 মে বাংলাদেশ আর 21 মে লঙ্কানরা বিকেএসপিতে খেলবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। সিরিজের বাকি 2 ম্যাচ 25 ও 28 মে। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, পুলিশের এএসআই গ্রেফতার, সাময়িক বরখাস্ত। এবং 5 ঘন্টা সচিবালয়ে আটকে রেখে পুলিশে দেওয়ার পর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা, গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।